ইতালির বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া ১৪৭ বাংলাদেশি হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে। স্ক্যানিং এ কারো কোনো উপসর্গ ধরা পড়েনি। ওখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডক্টররা আছেন, তারা যদি নেসেসারি মনে করেন তাহলে তারা কোভিড টেস্ট করবেন। ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা। কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ। লোক পজিটিভ ধরা পড়ায় কিন্তু তাদের দেখা গেছে সার্টিফিকেট ছিল নেগেটিভ। আমাদের আর্থিক ক্ষতি, আমাদের শারীরিক ক্ষতি, আমাদের সর্ব ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্ত। কাতার অফিসে ফোন দেওয়ার পর বলছে ভাই আপনার রেগুলার আছে, আপনার ফ্লাইট রেগুলার, আপনি এয়ারপোর্টে আসেন। তারপরে আসার পর তো মনে করেন আমাদের ফ্লাইট করে দিচ্ছে। করোনার কারণে অভিবাসন খাতে বড় ধাক্কা, সামাল দিতে কূটনৈতিক উদ্যোগ সরকারের। আপনাদের সবাইকে অনুরোধ করেছি, চাকরি থেকে বের করে দিবেন না, আপনারা আগামী ৬ মাস তাদের রাখেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি সৃষ্টি ঘটক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মারা গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাহারা খাতুন। চিকিৎসাধীন ছিলেন ব্যাংককে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। বের হয়ে আসছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের একের পর এক কুকর্ম। পাওনা টাকা চাইলেই দেয়া হতো হত্যার হুমকি। প্রতারণার কৌশল ছিল ভুয়া চেক। সে হাজারো মানুষকে চেক দিছে, কোনোটাই কাজ হয় না। তার যে ব্যাংকে টাকা নেই সেই ব্যাংকে চেকটা সে দিয়ে দেয়। মিঠু ঠিকাদারি প্রতিষ্ঠানের দখলে রংপুর মেডিকেল। সার্জারি ও আইসিইউ কক্ষে অফিস। গুরুত্বপূর্ণ বিভাগের চাবি নিজস্ব কর্মচারীর হাতে। সেপ্টেম্বরে দেশে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভের শঙ্কা। কোরবানির ঈদে সাধারণ মানুষের চলাচলে নিয়ন্ত্রণ আরোপের পরামর্শ। এবং চাল আমদানি হলে ক্ষতিগ্রস্ত হবে কৃষক। আত্মঘাতী সিদ্ধান্তও বলছেন বিশ্লেষকরা। অসাধু মিল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরামর্শ। মারা গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাত 11:30টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাহারা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অ্যাডভোকেট সাহারা খাতুন তার পুরো জীবন বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। আওয়ামী লীগের এই নিবেদিত প্রাণকর্মী ১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল আজিজের হাত ধরেই মূলত তার রাজনীতির হাতেখড়ি। ১৯৬৬ সালে তিনি ৬ দফা আন্দোলনে অংশগ্রহণ করেন। বাড়ি বাড়ি গিয়ে ৬ দফার বই বিলি করতেন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে তিনি আওয়ামী লীগের মহিলা শাখার নেতাকর্মীদের নিয়ে জনসভায় যোগ দেন। ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের দিনও তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন। ১৯৮১ সালে সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দলের আইন সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন সাহারা খাতুন। গত ৩ মেয়াদ ধরে ঢাকা ১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে মন্ত্রণালয়ে রদবদল করা হলে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন অবিবাহিত। পুরো জীবন দেশের মানুষের কল্যাণে এবং আওয়ামী লীগের জন্য উৎসর্গ করে গেছেন। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইতালি বিমানবন্দর থেকে ফেরত দেয়া কাতার এয়ারওয়েজের ১৪৭ জনকে হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যদিও এর আগে জানানো হয়েছিল ফ্লাইটটিতে ১৫২ জন বাংলাদেশে আসছেন। বৃহস্পতিবার রাত 2:35 কাতার এয়ারওয়েজের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। একই ফ্লাইটে আসা অন্য যাত্রীদের ছেড়ে দেয়া হলেও রেখে দেয়া হয় ইতালি ফেরতদের। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৪৭ জনকে বিআরটিসির 4টি বাসে করে আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে নেওয়া হয়। ফেরত আসা যাত্রীদের অভিযোগ, কাতার এয়ারওয়েজের মিথ্যা আশ্বাসে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
পঞ্চম ফ্লাইটে যে গেছিল এখানে কিছু লোক পজিটিভ ধরা পড়ায়, কিন্তু তাদের দেখা গেছে সার্টিফিকেট ছিল নেগেটিভ। তো এটা তো চরম একটা ধোঁকা। আমাদের আর্থিক ক্ষতি, আমাদের শারীরিক ক্ষতি, আমাদের সর্ব ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্ত। টিভিতে দেখার পরে আমি কাতার অফিসে ফোন দেওয়ার পর বলছে ভাই আপনার রেগুলার আছে, আপনার ছেলে রেগুলার আছে, আপনি এয়ারপোর্টে আসেন। তারপরে আসার পর তো মনে করেন আমাদের ফ্লাইট করে দিচ্ছে ভাই। ইনিশিয়াল স্ক্যানিংটা হয়েছে, ইনিশিয়াল স্ক্যানিংয়ে কারো কোনো উপসর্গ ধরা পড়েনি। আমরা ওখানে যাওয়ার পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম করব। ওখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডক্টররা আছেন, তারা যদি নেসেসারি মনে করেন তাহলে তারা কোভিড টেস্ট করবেন। এই মুহূর্তে আশকোনায় হজ ক্যাম্পে আছেন রিপোর্টার কেফায়েত শাকিল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল, সৃষ্টি যে 147 জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে তাদেরকে ঠিক এই আমার পিছনের যে আশকোনা কোয়ারেন্টাইন সেন্টার সেখানে রাখা হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে তাদেরকে এখানকার পরিস্থিতি আমরা দেখেছি খুবই শান্ত রয়েছে। তবে আমরা তাদের সাথে যারা এখানে কোয়ারেন্টাইন সেন্টারে যাদেরকে আনা হয়েছে তাদের সাথে কথা বলেছি ফোনে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, যদিও তাদের খুব বেশি অভিযোগ নেই, তবে তারা যেটি বলছেন যে 25 জনকে এক রুমে রাখা হয়েছে, পুরুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে 10 জন করে এক এক রুমে রাখা হয়েছে। তো এক্ষেত্রে একটু সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে তারা অনেকে অভিযোগ করার চেষ্টা করেছেন এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকালে তাদের যে খাবার দেওয়া হয়েছে সেটি হচ্ছে আসার পরই এখানে তাদেরকে খিচুড়ি এবং ডিম খাবার দেওয়া হয়েছে। তারা তাদের তবে পরিচ্ছন্নতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন যে এখানে এই যে কোয়ারেন্টাইন সেন্টার সেটি যে কোয়ারেন্টাইন সেন্টারের জন্য প্রস্তুত সেটি করা ছিল না, যার কারণে অপরিচ্ছন্ন পরিবেশ তারা পেয়েছেন এসে। এইটুকু শুধুমাত্র তাদের পক্ষ থেকে এখানকার কোয়ারেন্টাইন সেন্টারের বিষয়ে অভিযোগ রয়েছে। এর আগের তথ্য যদি আমরা বলি যে গত মূলত 8 জুলাই তারা হচ্ছে যে ইতালি গিয়েছিলেন এই 152 জন বাংলাদেশি। তার মধ্যে থেকে তাদেরকে কিন্তু ইতালি সরকার গ্রহণ করেনি, যার কারণ হচ্ছে তারা আগের দিনই নিষেধ করে দিয়েছিল যে বাংলাদেশি নাগরিকদেরকে তারা তাদের দেশে প্রবেশ করতে দিবে না, যার কারণে তারা বাঙালিদেরকে ফেরত দিয়েছে। তাই তারা মূলত আজ অর্থাৎ গতকাল বৃহস্পতিবার রাত 2:35 বাংলাদেশে তাদেরকে বহনকারী বিমানটি এসে পৌঁছে এবং তারপরে এই একই বিমানে কিন্তু 372 জন যাত্রী ছিল বলে আমরা জানতে পেরেছি, যার মাধ্যমে অন্য যেসব যাত্রী ছিল তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র ইতালিতে যারা বাংলাদেশ থেকে ইতালি গিয়েছেন এবং ইতালি থেকে ফেরত এসেছেন শুধুমাত্র তাদেরকে এই কোয়ারেন্টাইন সেন্টারে আনা হয়েছে এবং তারা এই কোয়ারেন্টাইন সেন্টারে এই মুহূর্তে অবস্থান করছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তাদেরকে যে প্রাথমিক পরীক্ষা করা হয়েছে বিমানবন্দরে সেখানে তাদের কাছে কোনো ধরনের সংক্রমণ বা তাদের কাছে করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে তাদেরকে এখানে আনার পর যদি স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজন মনে করে তাদের করোনা টেস্ট সহ অন্যান্য যেই পরীক্ষাগুলো সেটি তারা করবেন এবং আগামী যদি কোনো ধরনের সংক্রমণের তথ্য নাও পাওয়া যায় তারপরেও তাদেরকে এখানে 14 দিন অবস্থান করতে হবে বলে যে কোয়ারেন্টাইন সেন্টারের পরিচালনা যারা করছেন সেনাবাহিনী তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর আশকোনা কোয়ারেন্টাইন সেন্টার থেকে সর্বশেষ। ইতালি ফেরত 147 বাংলাদেশিকে নেওয়া হয়েছে আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনের জন্য। সেখান থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার কেফায়েত শাকিল। বিমান চলাচল বন্ধ, তবুও এর মধ্যেই সব হারিয়ে দেশে ফিরতে হয়েছে 23,000-এর বেশি প্রবাসী কর্মীকে। সব মিলিয়ে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশে ফিরেছেন প্রায় 2.5 লাখ প্রবাসী। এদিকে অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশি কর্মীদের ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। বিমান চলাচল শুরু হলে এ সংখ্যাটা আশঙ্কাজনক হারে কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অন্তত 6 মাস তাদের রাখতে সংশ্লিষ্ট দেশগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট। তারা ফিরছেন একরাশ হতাশাকে সঙ্গী করে, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। করোনা পরিস্থিতি জীবিকার নিদারুণ এক সংকটে ফেলেছে এসব প্রবাসী কর্মীকে। ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের আগ পর্যন্ত ফেব্রুয়ারি-মার্চ মাসে দেশে ফিরেছেন 4.5 লাখ বাংলাদেশি। এদের মধ্যে প্রবাসী কর্মী আছেন 2 লাখের বেশি। তাদের অনেকে ছুটিতে এসে আর ফিরতে পারছেন না। তবে বিমান চলাচল বন্ধের পরও অনেক দেশ বিশেষ বিমানে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশি শ্রমিকদের। বিষয়টি নিয়ে বুধবার সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। মধ্যপ্রাচ্যের দেশসমূহ হতে প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসার জন্য কূটনৈতিক চাপ অব্যাহত আছে। তবে এই চাপ প্রশমিত করার জন্য আমাদের সরকার বিভিন্নমুখী কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলছেন সংশ্লিষ্ট দেশগুলোতে কথা হয়েছে তাদের। আমি যেটা ওনাদের সবাইকে অনুরোধ করেছি, চাকরি থেকে বের করে দিবেন না, আপনারা আগামী 6 মাস তাদের রাখেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা বড় 200 কোটি টাকার ফান্ড তৈরি করেছেন, আরও প্রয়োজন হলে আরও টাকা তারা সংগ্রহ করবেন। তবে সব দেশের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক হলে তখনকার চিত্রটা আশঙ্কাজনক হতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। সংখ্যাটা কত সেটা সামনের দিনগুলোতে আসলে সুনির্দিষ্ট করে বলা সম্ভব, সেটা 2, 3, 4, 5 লাখ থেকে বা কম বেশিও হতে পারে, কিন্তু সবকিছু মিলিয়ে করোনার কারণে কিন্তু বাংলাদেশের অভিবাসন খাত বেশ ক্ষতিগ্রস্ত। পরিস্থিতিটা সামনের দিনগুলোতে স্বাভাবিক করতে হলে আমাদের কিন্তু কূটনৈতিক যোগাযোগগুলো এমন অব্যাহত রাখতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে কর্মরত প্রবাসী কর্মীর সংখ্যা 1,20,00,000-এর বেশি। এছাড়া স্বাভাবিক সময় হলে গত 4 মাসে 2 লাখ বাংলাদেশি কর্মী কাজ করতে বিদেশ যাওয়ার সুযোগ পেত। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের প্রথম ধাপে আপাতত আক্রান্তের হার কমতে থাকলেও ভয়ঙ্কর রূপ নিয়ে দ্বিতীয় ধাপে সংক্রমণের আশঙ্কা করছেন চিকিৎসকরা। বিশেষ করে কোরবানির ঈদে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা না গেলে আগস্ট মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরু থেকে সেকেন্ড ওয়েভের শঙ্কা তাদের। সাক্ষাৎ চুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর পেরিয়ে গেছে 4 মাসের বেশি। রোগীর সংখ্যাও 1.5 লাখের ঘর অতিক্রম করেছে, আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2000। অন্যান্য দেশগুলোর হিসেব অনুযায়ী বাংলাদেশ এখন সংক্রমণের চূড়ান্ত ধাপ পেরিয়ে নিচের দিকে নামছে। তবে নানা অব্যবস্থাপনার কারণে খুব সহসা বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ আসার আশঙ্কা করছেন চিকিৎসকরা। সেকেন্ড আর একটা ওয়েভ আসতে পারে, আমাদের সতর্কতা থাকতে হবে। এখন আমাদের রোগী কমছে বলে আমরা স্বাস্থ্যবিধি মানব না, আমরা আবার অবাধে চলাফেরা করব। এটা করলে আবার আমরা সেই পূর্বের দিকে চলে যাব। রাষ্ট্রীয়ভাবে এবং আমাদের ব্যক্তিগতভাবে খুব সতর্ক থাকতে হবে যাতে এই সেকেন্ড ওয়েভটা আমাদের ক্ষতি করতে না পারে। সেকেন্ড ওয়েভ আসলে অনেক সময় মারাত্মক হয়। সংক্রমণের প্রথম দিকে বাংলাদেশে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু পরবর্তীতে গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার পাশাপাশি রমজানের ঈদে মানুষ বাড়িমুখী হওয়ায় সংক্রমণের মাত্রা বেড়ে যায়, যার জের এখনও চলছে। করোনা সংক্রমণের প্রথম ধাপের এই সময়ে এসে আক্রান্তের সংখ্যা কিছুটা কমতে থাকায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে চিকিৎসকরা শঙ্কা রয়েছেন মহামারীর ধরন অনুযায়ী দ্বিতীয় ধাপের সংক্রমণ নিয়ে। এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন, জনগণ সচেতন না হলে দ্বিতীয় ধাপের সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে। চিকিৎসকদের মতে অতীতের মহামারীগুলোর সংক্রমণের ধরন অনুযায়ী প্রথম ধাপের ত্রুটিগুলির ফাঁকে সংক্রমণ ঘটে দ্বিতীয় ধাপের। সব দেশে কিন্তু একটা সেকেন্ড ওয়েভ আসে, এবং অন্যান্য মহামারী যেগুলো 100 বছর আগে যেটা হয়েছিল আপনার যে স্প্যানিশ ফ্লু, সেটা কিন্তু একটা সেকেন্ড ওয়েভ এসে কিন্তু আরও বেশি মানুষের মৃত্যুর কারণ ঘটিয়েছিল। করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা বলছেন, কোরবানির ঈদ পরবর্তী সময়ে বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এই অবস্থায় সেপ্টেম্বরের শুরুকে ধরা হচ্ছে সেকেন্ড ওয়েভের আনুমানিক সময়। এই কোরবানকে কেন্দ্র করে আমরা সেকেন্ড ওয়েভের আশঙ্কা করছি, তার সাথে আমাদের সামনে শীতকাল, এই দুইটা মিলে কিন্তু সেকেন্ড ওয়েভের একটা আমাদের বিপদের একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এই কারণেই আমাদের সেকেন্ড ওয়েভটা হবে অনেক বেশি চ্যালেঞ্জিং। তবে দ্বিতীয় ধাপের সংক্রমণের বিষয়টি মাথায় রেখে ঈদের সরকারি ছুটি সীমিত রাখার পাশাপাশি আগেভাগে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানা গেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরো থাকছে, উত্তরার কারখানায় তৈরি নকল ওষুধ মোড়ক বদলে চলছে ব্র্যান্ডের নামে। নামি দামি ফার্মাসিতে সরবরাহ অভিযানে কারখানা মালিক সহ আটক 15। প্রতারণা, হুমকি আর অস্ত্রের ভয় দেখানো, এমন নানা চাপে রিজেন্ট গ্রুপের কর্ণধার মোহাম্মদ শাহেদ কোণঠাসা রাখতেন তার ব্যবসায়িক অংশীদারদের। নিজেকে কখনো প্রধানমন্ত্রী রাজনৈতিক এপিএস পরিচয় দেয়া, আবার কখনো রাজনৈতিক প্রভাব খাটানো ছিল তার কৌশল। ব্যবসায়িক অংশীজনদের অভিযোগ, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের প্রতারণার নিয়মিত কৌশল ছিল ভুয়া ব্যাংক চেক। ফারুক ভাই রবিনের রিপোর্ট। রাজধানীর উত্তরায় হোটেল মিলিনা কোভিড-19 চিকিৎসায় নির্ধারিত বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের থাকার জায়গা। এই হোটেলটিতেও আছে রিজেন্ট গ্রুপের মালিক মোহাম্মদ শাহেদের অংশীদারিত্ব।
হোটেল মিলিনার ভবন মালিক ও ব্যবসায়িক অংশীদার জানান, গত বছরের নভেম্বরে চুক্তি হয় মোহাম্মদ শাহেদের সঙ্গে। চুক্তি অনুযায়ী প্রতি মাসে 7.5 লাখ টাকা ভাড়া আর মুনাফার 55% দেওয়ার কথা মোহাম্মদ শাহেদের। তবে এর সবই থেকে যায় কাগজে কলমেই। বরং পাওনা চাইতে গিয়ে ও মোহাম্মদ শাহেদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে ভবন মালিককে উল্টো পড়তে হয় রোষানলে। অভিযোগ, মামলা আর হুমকি দিয়ে হয়রানি করেন মোহাম্মদ শাহেদ। বাড়ি বাবার বাবদ এখন 7.5 লাখ টাকা আপনি 9 মাসে হিসাব করলে যেটা হয় 70 লাখ টাকা। লভ্যাংশ হিসাব করলে তো কোটি টাকার উপরে চলে যায়। সে বলছে আপনি আমার সাথে পারবেন না, আমার সাথে আপনি লড়বেন না, আমার সাথে লড়লে আপনি শেষ হয়ে যাবেন। আমাকে হুমকি দিচ্ছে আপনি বাড়ি থাকবেন না। মোহাম্মদ শাহেদের প্রতারণা আর হুমকির ফাঁদে পড়ার অভিযোগ তার অন্য ব্যবসার অংশীজনদেরও। শাহেদের মালিকানাধীন রিজেন্ট কেসিএস এর পূর্বাচলে লেক খননের কাজে লোকবল আর যন্ত্রপাতি সরবরাহ করত খাদেম এন্টারপ্রাইজ। এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের অভিযোগ, মোহাম্মদ শাহেদের কাছে পাওনা চাইতে গিয়ে অস্ত্রের মুখে পড়তে হয় তাদের। আমরা 3 জনই ছিলাম। হয়তো কথাবার্তা কাটাকাটি করতে করতে সে তার অস্ত্রটা বার করে আমাদেরকে দেখায়, দেখিয়ে বলে বার হয়ে যাও, নইলে এখন কিন্তু তোমাদেরকে যে কোনো কিছু একটা ক্ষতি করে দিবে। অংশীজনদের পাওনা টাকা পরিশোধে টালবাহানার অন্যতম কৌশল ছিল চেক নিয়ে প্রতারণা। এমন অভিযোগও রয়েছে শাহেদের বিরুদ্ধে। অনেকভাবে তাদেরকে রিকোয়েস্ট করি, কোনোভাবেই চেক পাস করে না। পরিশেষে আমাদেরকে সামান্য কিছু টাকা দিয়ে বলে আপাতত এটা চালাও, চেকটা তোমরা পরে আমরা ক্যাশ করে দিচ্ছি। এটা পরেরটা পরে রয়েই গেল, আর ক্যাশ আর হয়নি। 2,40,000 টাকার একটা চেক দিচ্ছে, সেই চেক বাউন্স হিসেবে ওটা পড়ে আছে ব্যাংকে। এরকম সে হাজারো মানুষকে চেক দিছে, কোনোটাই কাজ হয় না। তার যে ব্যাংকে টাকা নেই সেই ব্যাংকে চেকটা সে দিয়ে দেয়। এদিকে এখনো ধনাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন শাহেদ। 6,000-এর বেশি ভুয়া কোভিড রিপোর্ট তৈরি, নমুনা সংগ্রহে অনিয়ম করে 3 কোটি টাকা হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগে এরই মধ্যে রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় এবং হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মিঠুর ঠিকাদারি প্রতিষ্ঠান লেক্সিকনের দখলে রংপুর মেডিকেল। জরুরি বিভাগের একটি রুম দখল করে বানানো হয়েছে প্রতিষ্ঠানের স্টোর রুম। ডায়ালাইসিস বিভাগের ঢোকার গেটের চাবি তাদের কাছে। সার্জারি ও আইসিইউর একটি রুম দখল করে আছে লেক্সিকনের অফিস। সরকারি এই হাসপাতাল ঘুরে প্রতিটি কোণায় দেখা গেল তারই দখলদারিত্ব। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। জরুরি বিভাগের রুম দখল করে ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর প্রতিষ্ঠান বানিয়েছে স্টোর রুম। সময় সংবাদের রিপোর্টার এই কক্ষটি খুলে দেখতে চাইলে ইওমোকে ফোন করে নিষেধ করেন পরিচালক। আপনার নাম শফিকুল? জি। আপনি তো লেকটিকনে চাকরি করেন? হ্যাঁ, করছিলাম। এখন এই যে ভাই আমাকে ডাকলো। কোন ভাই? ইনচার্জ। তবে এখানকার একটি রুমে লেক্সিকনের যন্ত্রপাতি থাকার কথা স্বীকার করলেন ইওমো ও ইনচার্জ। স্টেরিলাইজার মেশিন, তারপর হচ্ছে আপনার ওয়াটার স্টেরিলাইজেশন মেশিন, ডায়ালিসিসের যে ওয়াটারটা লাগে সেটারও মনে হয় একটা মেশিন আছে, তারপরে অটোক্ল্যাভ মেশিন আছে, যেগুলো অচল আর কি। ওই রুমটার মধ্যে কিছু মেশিনারিজ স্থাপন করা আছে আর কি। তো ওই রুমটা খুলে ওনারা দেখতে যাচ্ছে, আপনার কাছে নাকি অনুমতি নিয়ে আসছে। ডায়ালিসিস বিভাগে পাওয়া গেল লেক্সিকনের বেতনভুক্ত কর্মচারী। রেডিওলজি বিভাগের তালা খুলে দিল তারই লোক। এখানে হিটাসি মেশিন আছে, এমআরআই মেশিন আছে, ওই মেশিনে কাজ করি। আপনি কি হাসপাতালের স্টাফ? না, এমআরআই মেশিনটার প্রতি ঘন্টায় ঘন্টায় টেম্পারেচার চেক করতে হয়। এটা ওনাকে ওই যে সরবরাহকারী প্রতিষ্ঠান তাকে রাখছে, ওইটা চেক করে মনিটর করে উনি পাঠায় ওখানে। কার্ডিয়াক সার্জারি ও আইসিইউ দখল করে আছে লেক্সিকনের অফিস। মূল গেটের তালার চাবি লেক্সিকনের লোকের হাতে, স্টাফদের কাছে। ওদের যারা স্টাফ আছে স্টাফের কাছে যাবে। করোনাকালে সাধারণ ছুটি বাতিল করা হলেও প্রতিবেদন প্রচারের পর ছুটিতে গেছেন পরিচালক ডাক্তার ফরিদুল ইসলাম। ভারপ্রাপ্ত পরিচালক জানালেন, গত বছরও হাসপাতালের কাজ করেছে মিঠু ও তার ঠিকাদারি প্রতিষ্ঠান। উনি পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়ে গেছে। ওনারা তো প্রত্যেক অর্থ বছরেই করে। যদি প্রত্যেক অর্থ বছরে যদি করে থাকে তাহলে এবারও করছে। হাসপাতালে স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠুর দখলদারিত্ব নিয়ে সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর হাসপাতালের পরিচালকের পিএ ও হিসাবরক্ষকের পদ থেকে মিঠুর ভাইয়ের মেয়ে উম্মে সুলতানা নওশিনকে গত 6 জুলাই লালমনিরহাটে বদলি করা হয়, কিন্তু এখনও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে অনুপস্থিত তিনি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। উত্তরার কারখানায় তৈরি করা বিভিন্ন ওষুধ মোড়ক পরিবর্তন করে বনে যাচ্ছে আমেরিকার বিখ্যাত ব্র্যান্ড। এরপর তা পৌঁছে দেয়া হয় নামি দামি সব ফার্মেসিতে। এমন একটি নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে কারখানার মালিক সহ 15 জনকে। পুলিশ বলছে, নকল এসব পণ্য সরবরাহ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।
আমেরিকান প্রোডাক্টস লেগেছে। আব্দুল সালাম মল্লিকের নকল কারখানায় তৈরি নিম্নমানের কাঁচামাল শিবলুনমানের এসএ কর্পোরেশন এসে হয়ে যায় পশ্চিমা দেশগুলোর নামি দামি প্রতিষ্ঠানের ঔষধ সামগ্রী। নিজেরাই তৈরি করেন নকল মোড়ক। এভাবেই সবার অজান্তে শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন প্রসাধনী পৌঁছে যায় সাধারণ ক্রেতাদের হাতে। সর্বনিম্ন 600 থেকে 1300 টাকা এসব ঔষধ নিজেদের বিক্রয় কর্মী দিয়ে পৌঁছে দেওয়া হয় নামি দামি ফার্মেসিতে। উত্তরায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এসব নকল ঔষধ উদ্ধার করে ডিবি পুলিশ। লিটারেচারে যে প্রোডাক্টটা থাকে ডাক্তার এর মধ্যে চুজ করে কোন প্রোডাক্টটা লিখবে, ডাক্তার যখন লিখে তখন ওই প্রোডাক্টটা হচ্ছে মার্কেটে আমরা ফার্মেসিতে আমরা অ্যাভেলেবেল করি। ওরিক্সিসটা মূলত আমি যতটুকু জানি সেক্সুয়াল প্রোডাক্ট। উত্তরায় নিজস্ব কারখানায় তৈরি হওয়া বিপুল পরিমাণ নকল ঔষধ এবং ভুয়া মোড়ক জব্দ করা হয়। ডিসেবিলিটির এবং দেখাচ্ছে আপনার হচ্ছে হেয়ার স্কিনের জন্য দেখাচ্ছে এই দুটো প্রোডাক্টই দেখাচ্ছে। যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট এটা আসলে আমি আদৌ জানি না। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে নিম্নমানের এসব পণ্য শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে পুলিশ বলছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে। কালার মিশিয়ে এটা ক্যাপসুল এনক্যাপসুলেশন করে এগুলো প্যাকেটিং করতেছে, করে মানুষের সাথে প্রতারণা করতেছে। দেওয়া আছে ইউএসএ বা থাইল্যান্ড বা পৃথিবীর বিভিন্ন নামকরা দেশের দেওয়া আছে, কিন্তু আসলে এগুলো কোনো দেশের না। প্যাকেট এর প্লাস্টিকের বোতল এর কোনো অংশ ঔষধের ইনগ্রিডিয়েন্টস কোনোটাই বিদেশ থেকে আনা হয় না। 5 বছরের বেশি সময় ধরে রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে নকল ঔষধ সরবরাহ করে আসছিল এই প্রতিষ্ঠানটি। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ধানের বাম্পার ফলন, চালের সরবরাহ স্বাভাবিক, তারপরও সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বাজার বিশ্লেষকরা সিদ্ধান্তটি আত্মঘাতী উল্লেখ করে বলছেন এতে ক্ষতিগ্রস্ত হবে কৃষক ও দেশের বাজার। ভরা মৌসুমে স্থিতিশীল বাজারে চাল আমদানির ঘোষণার বিরোধিতা করেছেন মিল মালিক ও চাল ব্যবসায়ীরাও। সানবির উপরের রিপোর্ট। করোনা সংকটেও বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে দেশে। উৎপাদন হয়েছে অন্তত 2 কোটি মেট্রিক টন। বাকি আউশ ও আমন মৌসুমেও লক্ষ্যমাত্রা ধরা হয়েছে অন্য বছরের চেয়ে বেশি। এবার সরকার খাদ্যশস্য সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 22.5 লাখ মেট্রিক টন। এর মধ্যে 36 টাকা কেজি দরে 10 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, 35 টাকা কেজি দরে 1.5 লাখ মেট্রিক টন আতপ চাল কিনবে মিল মালিকদের কাছ থেকে। বাজারে মোটা চাল ছাড়া সব রকম চালের সরবরাহ স্বাভাবিক। দামও আগের চেয়ে 2 থেকে 3 টাকা কমেছে। বর্তমানে যে বাজারটা আছে 28 চাল 40 টাকার মধ্যে, মিনিকের চাল 50 টাকার নিচে, আমি তো মনে করি এটা সবচেয়ে পারফেক্ট বাজার। চলতি মৌসুমে হাটবাজারে কৃষক ধানের দাম পাচ্ছেন প্রতি মন 800 থেকে 1000 টাকা। 800 টাকা মন ধরে 40 কেজি ধানে 25 কেজি চাল উৎপাদনে ব্যয় 32 টাকা করে। আমরা বারবার সরকারকে চিঠি দিয়েছি, মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয়কে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুরোধ করেছি কমপক্ষে 2-3 টাকায় ইনসেন্টিভ দেওয়া হোক। কৃষি বিশ্লেষকরা বলছেন মিলারদের নিয়ন্ত্রণ করতে গিয়ে ভরা মৌসুমে চাল আমদানি কোনো মতেই গ্রহণযোগ্য নয়। কৃষক একটু লাভবান হবে, ওই অংশটা হয়তো মিলারের একটু কম হবে, এটা তাদেরকে সহ্য করতে হবে। করোনাকালে বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ 3য় অবস্থানে উঠে এসেছে। বড় মৌসুমে ভালো ধান উৎপাদন হয়েছে, আবার কৃষকও ভালো দাম পাচ্ছেন। ঠিক এমন অবস্থায় হঠাৎ করেই শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত। তবে বিশ্লেষকরা বলছেন যে গণহারে যদি চাল আমদানি করা হয় তাহলে এই চালের বাজারে এখন সৃষ্টি হতে পারে একটি বিশৃঙ্খল অবস্থা। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মারা গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাহারা খাতুন। চিকিৎসাধীন ছিলেন ব্যাংককে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ইতালির বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া 147 বাংলাদেশি হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে থাকতে হবে 14 দিন। কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে ফেরত আসাদের অভিযোগ। করোনার কারণে অভিবাসন খাতে বড় ধাক্কা। সব হারিয়ে দেশে ফিরেছে 23,000-এর বেশি প্রবাসী কর্মী। সামাল দিতে কূটনৈতিক উদ্যোগ সরকারের। বের হয়ে আসছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের একের পর এক কুকর্ম। পাওনা টাকা চাইলেই দেয়া হতো হত্যার হুমকি। প্রতারণার কৌশল ছিল ভুয়া চেক। সে হাজারো মানুষকে চেক দিছে, কোনোটাই কাজ হয় না। তার যে ব্যাংকে টাকা নেই সেই ব্যাংকে চেকটা সে দিয়ে দেয়। এবং মিঠুর ঠিকাদারি প্রতিষ্ঠানের দখলে রংপুর মেডিকেল সার্জারি ও আইসিইউ কক্ষে অফিস। গুরুত্বপূর্ণ বিভাগের চাবি নিজস্ব কর্মচারীর হাতে। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।